বরিশালবাসীর প্রিয় নেতা আছে কণ্ঠে নেতা তারেক রহমান। জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে, এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। আমি তোমাদের আগমন মুদাগি ভাইয়ের পক্ষ থেকে। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। 26টি বিষয়ে প্রাধান্য দিয়ে চলছে জামায়াতের 41 দফার ইশতেহার ঘোষণা। রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর মহড়া, দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আস্থা অর্জনের চেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের ডিবি টিম, সঙ্গে ছিল আটক সহকারী প্রোগ্রামার সরোয়ার। ঢাকা 17 আসনে পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করলেন জুবাইদা রহমান। বললেন, সুষ্ঠু পরিকল্পনার দল বিএনপি। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত চলবে আন্দোলন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে, এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে চলে এসেছে। প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল নৌপথ নির্ভর যাতায়াত, তাই তো নদী খাল পেরিয়ে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে। কীর্তনখোলা নিজেই যেন হয়ে ওঠে ভাসমান সমাবেশস্থল। সব নদী মিশে যায় বেলস পার্ক মাঠের নির্বাচনী জনসমুদ্রে। তারেক রহমান, বিপুল জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জনতার সেই উপচে পড়া ঢল পেরিয়েই মঞ্চে আসেন তারেক রহমান। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানান দাবি দাওয়া। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। ভুয়া সিল ও জাল ব্যালট পেপার ছাপানোর ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান তারেক রহমান। ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে
সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না তারা, প্রিয় ভাই বোনেরা। বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়ে। সাধারণের ভাগ্য পরিবর্তনে গৃহীত বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। 91 সরকার গঠনের 2 বছর পরেই বেগম খালেদা জিয়া এই বরিশালকে বিভাগে রূপ দেন। বরিশাল বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু কিংবা বরিশাল সিটি কর্পোরেশন সবকিছুই তার হাত ধরে। দীর্ঘ 17 বছর পর আবারও সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ পেল। আর তারেক রহমানের কাছে এই অঞ্চলের মানুষ তুলে ধরলেন নিজেদের নানান দাবি দাওয়াও। তারেক রহমান বললেন, ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে পারলেই ভোলায় গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু কিংবা কুয়াকাটা সমুদ্র বন্দরের মতো নানান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুযোগ পাবেন তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বরিশাল। বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্ত দল 13 তারিখ থেকেই দেশে নাভিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপির চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। ফরিদপুরের মাটিতে পা রেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। কথা বলেন এই অঞ্চলের সংকট, সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা নিয়ে। ঘোষণা করেন ফরিদপুরকে বিভাগ করার। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। তারেক রহমান বলেন, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। সমালোচনা করেন জামায়াতের রাজনৈতিক দর্শনের। মুখে বলবে একটা, কাজ করবে একটা। যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না, নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে। জনসভায় বৃহত্তর ফরিদপুরের 15টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি। এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন তোমরা। বলেন, তাদের একবার সুযোগ দিয়ে যোগ্যতা যাচাই করার। পরে হেলিকপ্টারে চড়েই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা কেন্দ্রিক নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই দেশ জুড়ে সফর আগামী দিনে বিশেষ করে নির্বাচনের মাঠে ইতিবাচক ফল পেতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সফল হয় তাই দেখা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ফরিদপুর। কেউ প্রথমে নায়ের পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে, এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। কুড়িগ্রাম এবং লালমনিরহাটে 2টি আলাদা জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, জীবন দিয়ে হলেও নারীদের সম্মান রক্ষা করা হবে। ঠিক দুপুর 1:30টায় হেলিকপ্টারে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে উপস্থিত হন জামায়াত আমির শফিকুর রহমান। মঞ্চে দুহাত তুলে জানান নেতাকর্মীদের শুভেচ্ছা। লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। সকাল 10টা না বাজতেই মাঠ ছাপিয়ে নেতাকর্মীদের ঢল ব্যারেজ সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামাত আমির অভিযোগ তোলেন, গণভোটে হায়ের পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নারে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। ঘোষণা দেন জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। ঘোষণা দেন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরিচয় করিয়ে দেন জেলার 4টি আসনের প্রার্থীদের। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। জনসভায় 10 জনের হাতে দাঁড়িপাল্লা এবং 1 জনের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন জামাত আমির। এখানে শাপলাকলি আর থেকে এইটাই সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। আগে যারা মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা চাঁদাবাজি করছেন, হুমকি দিচ্ছেন। টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। বলেন, জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। কর্মীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা চাঁদাবাজিতে জড়ায়নি, মামলা বাণিজ্য করেনি। শফিকুর রহমান আরও বলেন, 11 দলীয় জোট এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারীরা নিরাপদে চলতে পারবে, যুবকরা বেকার থাকবে না, যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে তাদের। জনসভায় টাঙ্গাইলের 8টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। আমরা ন্যায় বিচার চাই। মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। সব ধরনের সংশয় কাটিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সব ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচনের সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা মহড়া দেওয়ার সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হয়। 2 কোটিরও বেশি মানুষের নগরী ঢাকা নির্বাচনের উৎসব মুখর পরিবেশের পাশাপাশি প্রকাশ্যে খুনোখুনি আর সহিংস ঘটনায় আছে উদ্বেগ, উৎকণ্ঠা। ভয় তো একটু থাকবেই, তারপরও চেষ্টা করুন যাওয়ার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে? তারা দাঁড়িয়ে থাকে। যে জায়গায় প্রশাসন থাকবে এই জায়গায় আমাদের কোনো ভয় নাই। মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। বিগত সরকারের কাছ থেকে ওই রকম ভাবে দেখা যায় নাই। ভোটের দিন পরিবেশ কেমন থাকবে সেই প্রশ্ন এখন জনমনে। সব উদ্বেগ, উৎকণ্ঠা দূর করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে জোরদার করা হয়েছে যৌথ টহল। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের নিবৃত্ত করতেই এই কার্যক্রম। এই নির্বাচনটাকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে রূপ দেওয়ার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষজনের সাথে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে কোনো প্রকার ভয় ভীতিহীনভাবে তারা তাদের নাগরিক যে অধিকার, ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে আসতে পারেন। এখন পর্যন্ত সহিংসতা বেশি ঢাকার বাইরে। সেই বিষয়টিকে মাথায় রেখে ঝুঁকিপূর্ণ এলাকা বাছাই করে আস্থা অর্জনের চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুলনায় এক মতবিনিময় সভায় উপদেষ্টা জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই পাবে না। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই। যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পরে বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে,
মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই, কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস। তবে সরকারি কোনো মেইল আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞরা। বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে। নির্বাচন মানেই পরস্পরকে আক্রমণ, থাকে নানা অভিযোগের ফুলঝুরিও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা। আছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো ঘটনাও। গত 31 তারিখ রাতে হঠাৎই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস জন্ম দেয় ব্যাপক সমালোচনার। এর মাঝেই আমিরের আইডি হ্যাকের কথা জানায় জামায়াত। হাতিরঝিল থানায় করা হয় জিডি। সেই মামলার সূত্র ধরেই বৃহস্পতিবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তার নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি। তার আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল। প্রাথমিক সত্যতা পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেজন্য নিয়ে আসছি। এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছে, প্রাথমিক কিছু সত্যতা তো আছে। একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সরকারি মেইল ব্যবহারের মাধ্যমে ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। তাদের ধারণা অ্যাক্সেস আছে এমন কোনো আইডি থেকেই পোস্টটি করা হয়েছে। এবং আমির সাহেব যিনি ব্লু ভেরিফাইড ব্যবহার করেন, ভিকটিম, উনি ডেফিনেটলি আমি ধরেই নেব উনি একটা পেইড সফটওয়্যার ব্যবহার করেন। পেইড সফটওয়্যার ব্যবহার করলে এন্ড পয়েন্টে থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো ফিশিং ইমেল অ্যাটাক করার পর সে ডিভাইস কন্ট্রোল করে সেখানে সেশন অ্যাটাক করাটা ভেরি মাচ ডিফিকাল্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ থেকে। আটক মোহাম্মদ সরোয়ারে আলমকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও চালানো হয়েছে অভিযান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানী একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জামায়াত ইসলামী। সরাসরি যাচ্ছি সেখানে। নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। 16 শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। 17 প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত। 18 সংখ্যাগুরু সংখ্যালঘু নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদান এবং গরিব উন্নত চিকিৎসা নিশ্চিত করা। 20 সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। 21 দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা। 22 যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনা। ঢাকা 17 পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছেন এই আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি।
দলের পাশাপাশি ভোটের প্রচারণায় সক্রিয় জিয়া পরিবারের সদস্যরা বুধবার বিকেলে হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার জুবাইদা রহমান। আয়োজনে অংশ নেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরা। গার্মেন্টস কর্মী, পরিবহন শ্রমিকরা তুলে ধরেন তাদের নিত্য বঞ্চনার কথা, দুঃখ কষ্টের কথা জানান রাজধানীর 3টি ঘনবসতি করাইল, ভাসানটেক ও সাততলার বাসিন্দারা। আমাদের ভাসান থেকে একটি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা প্রকল্প হাতে নিয়েছিল। সুবিধা বঞ্চিত এলাকার যে মানুষজন আছেন তারা যেন আবার সেই মূলধারায় ফিরে আসতে পারেন। কারখানার মালিক কোনো শ্রমিককে রাখতে না চায় তখন তাদেরকে কারখানার মালিক একটি নোটিশ ধরায় দেয়। কি নোটিশ? লেখা থাকে সাময়িক বরখাস্ত। আমাদের জোরপূর্বক কাজের কর্মঘণ্টা বাড়ায়, আমাদের প্রেসার ক্রিয়েট করা হয়, আমাদের জোরপূর্বক প্রোডাকশনে চাপ দেওয়া হয়। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপদগ্রস্ত হই। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আশ্বাস দেন, জনগণের চাহিদার চেয়ে বেশি পরিকল্পনা রয়েছে বিএনপির। শুক্রবার যা ইশতেহার আকারে তুলে ধরা হবে জাতির সামনে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিএনপি দলের আগে দেশ, সবার আগে বাংলাদেশ নীতিতেই এগোবে। আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন জুবাইদা রহমান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণা চালাতে হাতে সময় আর মাত্র 6 দিন, তাই শেষ মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তাদের আশ্বাসের ভিড়ে এবার ভোটাররাও খুঁজছেন যোগ্যতর আর বিশ্বস্ত একটি মুখ। ভোটারদের ভাষ্য, এবার প্রতীকে প্রতীকে নয়, ভোট যুদ্ধ হবে প্রার্থীতে প্রার্থীতে। 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত ভোটারদের কাছে সরাসরি ভোট চাইতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তের গণসংযোগে প্রার্থীদের যেমন দম ফেলার ফুসরত নেই, তেমনি ভোটাররাও হাজারো প্রতিশ্রুতির মধ্যে কষছেন শেষ হিসেব নিকেশ। কেউই নিরাপদ না। চলাচল করার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে মাদকের ব্যাপক প্রভাব প্রত্যেকটা এলাকায়, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব। প্রার্থীদের এসব আশ্বাসের ভিড়ে এবার ভোটাররা খুঁজছেন প্রকৃত সমস্যা সমাধানের পথ। তাই শুধু মার্কা দেখে নয়, এবার প্রার্থীদের যোগ্যতা দেখেই ব্যালট পেপারে সিল দেবেন সাধারণ নাগরিক। এই এলাকায় বেশি সমস্যা গ্যাসের, সকালে চলে যায়, সে রাত 10টায় আসে, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল ড্রেনের ময়লা পানি যাইতো না। গ্যাসের সমস্যা, নাকি দিয়ে পাক করে খাইতে হয়, ইনকাম কম। এখন অঙ্গীকার তো করে যাচ্ছে, এগুলো তো বাস্তবায়ন খুব কম হয়। নানান কারণে এবার ঢাকা 8 আসন নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। সকালে এই আসনে কাকরাইল চার্চে গণসংযোগ করতে গিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সহাবস্থান তৈরি করা হবে। অসুবিধাটা না জানলে প্রতিষ্ঠিত খুব মুশকিল। এদিকে রাজধানীর পল্লবী এলাকায় প্রচারে নামেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। অভিযোগ, ভোটারদের টাকা দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। ঢাকা 9 আসনেও নানান প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা করছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। একটি নির্দিষ্ট সময় দেখা করব তাদের, দিনে 2 বার, এক সকালের দিকে 1 বার, রাতে 1 বার। এছাড়া সশরীরে না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ করতে পারবে। আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের প্রভাবিত করা সহ নানানমুখী অভিযোগ দিয়ে আসছেন সব প্রার্থী। তা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর প্রচারণার গণসংযোগের খবর জানাতে বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী
শাকিল হাসান। শাকিল, কেমন দেখছেন প্রার্থীদের প্রচার, একটু বিস্তারিত জানাবেন। দেবাশিস, ধানমন্ডি নিউ মার্কেট হাজারীবাগ এলাকা থেকে ঢাকা 10 আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আলম রবি তিনি প্রচারণা করছেন। তার কর্মী সমর্থকরা এই ধানমন্ডি 7 নম্বর রোড এলাকায় বিভিন্ন ভোটারদের কাছে তারা লিফলেট বিলি করছেন। একটু আগে আমি কথা বলেছি প্রার্থী রবিউল আলম রবির সঙ্গে। তিনি বলেছেন যেহেতু ধানমন্ডি হাজারীবাগ কামরাঙ্গীরচর এলাকাটি ধনী এবং দরিদ্রের বৈষম্যপূর্ণ একটি জায়গায় অবস্থিত, এ কারণে এখানকার সমস্যাগুলো আলাদা করে চিহ্নিত করে তারা এই এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। পাশাপাশি নাগরিক যে সেবাগুলো রয়েছে অর্থাৎ পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সুয়ারেজ সংকট, যানজট সংকটগুলো মোকাবেলা করার জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেসব তিনি সমাধান করবেন নির্বাচিত হলে। পাশাপাশি তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ধানমন্ডি যেহেতু একটি আবাসিক এলাকা, এই আবাসিক এলাকায় কীভাবে সাধারণ মানুষের বাসিন্দাদের বসবাসের জন্য একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা যায় সেটি নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। এবং পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং পাশাপাশি এই এলাকার যারা নিম্নবিত্ত মানুষ রয়েছেন তারা যেন ভালোভাবে বাঁচতে পারে এবং খেয়ে পরে বাঁচতে পারে সেটির ব্যবস্থা তিনি করবেন। এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় উচ্ছৃঙ্খল তরুণদের দ্বারা যে মবগুলো সংগঠিত হচ্ছে সেগুলো বন্ধে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এমনটা তিনি বলছেন। এবং এই রবিউল আলম রবি বিএনপির প্রার্থী তিনি বলছেন যে এই নাগরিকদেরকে সম্পৃক্ত করে এই এলাকার সব নাগরিকদেরকে একসঙ্গে করে এই সমস্যাগুলো সমাধানে তিনি কার্যক্রম গ্রহণ করবেন যদি তিনি ভোটে নির্বাচিত হন। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য। আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের বড় একটি অংশ এবার অন্য দলের দিকে ঝুঁকছেন। বিশেষ করে দলটির প্রায় 48% ভোটারের পছন্দ এখন বিএনপি। এছাড়া তরুণ ভোটারদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে জামায়াতে ইসলামীর নাম। আনকাভারিং দ্য পাবলিক পালস শীর্ষক এক জরিপে উঠে এসেছে এমন আভাস। ভোটারদের অংশগ্রহণ, পছন্দ অপছন্দ এবং ভোটের ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে দেশব্যাপী মতামত জরিপ করে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ। 64 জেলার 180টি সংসদীয় আসনের 11,000-এরও বেশি ভোটারের ওপর 2 ধাপে এই জরিপ করা হয়। এতে উঠে এসেছে এবার নির্বাচনে ভোট দিতে চান 90%-এরও বেশি ভোটার। আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দিতে চান। একই শ্রেণীর ভোটারের 29.9% জামায়াতকে, 6.5% জাতীয় নাগরিক পার্টিকে এবং 13% অন্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন সিআরএফ এর স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ। 20% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ব্যালট দখল হয়ে যেতে পারে কোনো কোনো পক্ষের দ্বারা। 33% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ভোটের সময় ভুয়া ভোট হতে পারে বা জাল ভোট হতে পারে। 45% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। জামাতের 71% ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। জরিপে দেখা যায় দ্রব্যমূল্য, কর্মসংস্থান, উন্নয়ন ও নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন ভোটাররা। 2008 সালের পর যারা প্রথম ভোট দেবেন তাদের 37% জামায়াতকে, 27% বিএনপিকে এবং 17% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপ বিশ্লেষণে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহ। সরকারের কাছে যে বার্তাটা আমাদের খুব শক্ত করে পৌঁছাতে হবে যে আপনারা আরও উদ্যোগী হন, সহিংসতা, নিরাপত্তা এবং নির্বাচনের দিনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশটা যেন তারা নিশ্চিত করে। জরিপের তথ্য মতে ভোট দেওয়ার সময় ধর্মকে গুরুত্ব দেবেন 35.9% ভোটার। ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়লেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে জরিপে অংশ নেয়া ভোটারদের মাঝে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজিমি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ শরীফ হোসেন সৌরভের নামে মামলা করা হয়। আটককৃত সোহেলকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গত রাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত।
এ সময় লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দাবি করেন সিল কাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা আছে এবং গ্রেপ্তারকৃত সোহেল ওই দলেরই কর্মী। এদিকে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম বলেন গ্রেপ্তার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়া আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমত সহিষ্ণুতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ইশতেহারে। বলেন নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে, কর্মজীবী মায়েদের জন্য গড়ে তোলা হবে দিবা যত্ন কেন্দ্র। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নজিরবিহীন অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। কর্মচঞ্চল বন্দরে এখন শুনশান নীরবতা। আমদানি রফতানি পণ্য ওঠানামা ও খালাস সম্পূর্ণ বন্ধ। আটকা পড়েছে শত শত কন্টেইনার পণ্য। আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করা শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দেননি। এনসিটি যারা সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে আমদানি রপ্তানি পণ্যবাহী শত শত কন্টেইনার প্রবেশ করে আর বের হয়, সেখানে এখন শুনশান নীরবতা। নেই পণ্য বোঝাই যানবাহনের লাইন, বন্দরের সব প্রবেশ পথ বন্ধ, বন্দর সব টার্মিনালেই কার্যক্রম স্থবির। আমদানি পণ্য ওঠানামা, খালাস, পরিবহন সব বন্ধ। আজ বিক্ষোভ না করলেও আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের কেউ কাজে যোগ দেননি। কোনো রকমের কার্যক্রমই হচ্ছে না, কোনো জাহাজ বহির্নোঙরও যাচ্ছে না, বহির্নোঙর থেকে কোনো জাহাজও বাড়তে আসতেছে না। গতকালকে থেকে আমাদের কোনো জাহাজ ছেড়ে যায়নি। আমাদের জাহাজ ঘাটগুলো সম্পূর্ণ, আমাদের যে টাগবোটগুলো আছে এবং পাইলট ভেসেলগুলো আছে সবগুলো বন্ধ আছে। এটা একটা রাষ্ট্রবিরোধী চুক্তি, এটা সবাই জানে। এটা প্রকাশ্য করা দরকার ছিল সরকার এটা করে নাই। বন্দর নিয়ে আমদানি রপ্তানি হওয়া মোট কন্টেইনারের 97% হ্যান্ডেলিং হয় জিসিবি, সিসিটি ও এনসিটি এই 3 টার্মিনালে। আজ বুধবার থেকে শ্রমিক কর্মচারীদের লাগাতার কর্মবিরতি শুরুর পর থেকে সবখানেই কাজ বন্ধ। কোনো জাহাজ জেটিতে ভেড়েনি, ছেড়েও যায়নি। বহির্নোঙরে বসে আছে 142টি জাহাজ, এর মধ্যে 35টিতে ভোগ্যপণ্য। এখানে এসে আইডেল জাহাজ বসে থাকলে সেই টাকা তো আসলে তাদেরকে দিতে হবে, তো সেই প্রভাবটা তো অবশ্যই ক্রেতা মানে এন্ড ইউজারের কাছেই পড়বে, কারণ আমদানিকারক তো লস দিবে না। তো সেই ক্ষেত্রে মালের দাম বেড়ে যাবে। এলসি বা কন্ট্রাক্ট আর ইন অর্ডার নেই, তাহলে এটা আমাদের জন্য তো ব্যবসায়িক শুধু ক্ষতি না, এটা আমাদের জন্য মানে মৃত্যু সমতুল্য আমি মনে করবো। অস্বচ্ছ প্রক্রিয়ায় এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরে না আসা পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের বিষয়টি কমপ্লিটলি গভর্নমেন্টকে ডিক্লেয়ার দিয়ে বলতে হবে যে এটা আমরা দিব না। তারপরে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা তারা গ্রহণ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। রমজান মাসের ভোগ্যপণ্য বাজারে আসা দরকার, আমরাও সেটা চাই যে বাজারে আসা দরকার, কিন্তু সরকার এই বিষয়ে আজকে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট এখানে থাকতো তাহলে নিশ্চয়ই আলোচনার মাধ্যমে প্রথম দিনেই এটিকে সমাধান করে ফেলতো। গত কয়েক দশকের মধ্যে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় প্রথম, যা নিরসনেও নেই কোনো উদ্যোগ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।